হ্যালো ভিউয়ার্স, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বার্নিং একটা টপিক, কারেন্ট রিলেটেড ইস্যু। এটা সবাইকে জানা দরকার, সে স্টুডেন্ট হোক বা তোমার যারা গভর্নমেন্ট চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা হোক, ভারতের নাগরিক হিসেবে কিন্তু সবাইকে এই টপিকটা সম্পর্কে জানা দরকার। দেখো, তোমরা জানো কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা খুব খারাপ। তো তার উপরে বেস করে রাজ্য সরকার আজকে বিধানসভায় একটা বিল পেশ করেছে। বিলটা হচ্ছে তোমার ধর্ষণ এবং গণধর্ষণের উপরে নির্ভর করে তোমার বিল। তো এই যে ধর্ষণ এবং গণধর্ষণের উপরে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইন আছে সেটাকে রেকটিফাই মানে অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করে রাজ্য সরকার নতুন বিল পেশ করেছে। তো সেই যে বিলে কি লেখা আছে এবং যে চেঞ্জ করে যে বিলে বলা হয়েছে যে ধর্ষণ এবং গণধর্ষণ কী সাজা হওয়া দরকার, তো এই সমস্ত আমরা পুরা এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করবো। তোমার ভিডিওটি দেখো, আশা হচ্ছে তোমাদের পুরো কনসেপ্ট এই বিল সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমত আমরা জানবো যে এই যে বিল রাজ্য সরকার পেশ করেছে, তো এই বিলে ধর্ষণ এবং যৌন নিগ্রহ যারা শিকার তাদেরকে নিয়ে আমরা একটু জেনে নিই যে কী সরকার চাচ্ছে। দেখো, এই বিলে ধর্ষণ, আর আমি এই বিলটা সম্পর্কে একটু নোট ডাউন করেছি, তোমরা ভালো করে দেখো, তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। বিল রিলেটেড যেহেতু ইস্যু, একটু নোট ডাউন করলে বলতে সুবিধা হয়। দেখো, এই বিলে ধর্ষণ বা যৌন নিগ্রহে শিকার কোনো মহিলা বা শিশুর পরিচয় কোনোভাবে যাতে প্রকাশ্যে না আসে, আইন সংশোধনের মাধ্যমে স্টেট গভর্নমেন্ট সেটা করতে চায়। এবং স্টেট গভর্নমেন্ট এটা করতে চায় যে আদালতের অনুমতি ছাড়া এই ধরনের মহিলা বা শিশুর পরিচয় যাতে কোনোভাবেই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আলোচ্য বিষয় হিসাবে প্রকাশ্যে না আসে, সেটা কিন্তু রাজ্য সরকার করতে চায়। তাহলে প্রথমত রাজ্য সরকার কী করতে চাই, যে ধর্ষণ এবং গণধর্ষণ বা তোমার যৌন নিগ্রহে যারা শিকার, তো এই যে এই বিলে রাজ্য সরকার কী করতে চায় যে কোনো মহিলা বা শিশুর ধর্ষণ বা যৌন নিগ্রহ যদি শিকার হয়, সেক্ষেত্রে কোনোভাবেই যাতে তারা প্রকাশ্যে না আসে, আইন সংশোধনের মাধ্যমে সেটা স্টেট গভর্নমেন্ট করতে চায়। এবং স্টেট গভর্নমেন্ট এটা করতে চায় যে আদালতের অনুমতি ছাড়া এই ধরনের মহিলা বা শিশুর পরিচয় যাতে কোনোভাবেই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আলোচ্য বিষয় হিসেবে প্রকাশে যাতে না আসে, সেই ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার করতে চায়। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এছাড়া অনেকে একটু মিসকনসেপ্ট আছে যে রাজ্য সরকার আইন তৈরি করতে পারে না, এটা একটা মিসকনসেপ্ট আছে। ব্যাপারটা সেরকম না। রাজ্য সরকার চাইলে আইন নিয়ে আসতে পারে। এটা ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নাম্বার 1-এ ফৌজদারি আইনে কিন্তু এটা উল্লেখ আছে যে রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট চাইলে আইন নিয়ে আসতে পারে। এই যে আমি যে বললাম যুগ্ম তালিকা বা ইংরেজিতে বলা হচ্ছে কনকারেন্ট লিস্ট, এটা আমি একটু বলে দিই যে 3টে লিস্ট আছে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, তারপর হচ্ছে তোমার স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই 3টে লিস্ট, এক একটা লিস্টে মানে সাবজেক্ট আছে। যেমন ইউনিয়ন লিস্টে তোমার টোটাল বর্তমানে 100টা সাবজেক্ট আছে, আগে ছিল 97টা, এটা বেড়ে হয়েছে 100টা। এই 100টা সাবজেক্ট কিন্তু ইউনিয়ন লিস্টে আছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে। যেমন তোমার ব্যাংকিং, ইন্স্যুরেন্স, তারপরে তোমার কী বলে রেলওয়ে, এগুলো কিন্তু সব সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন লিস্টে আছে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে। অনুরূপভাবে স্টেট লিস্টের আন্ডারে তোমার এখন বর্তমানে 61টা তোমার সাবজেক্ট আছে, আগে ছিল 66, এখন আছে 61। যেমন তোমার ল্যান্ড, পাবলিক গভর্নমেন্ট, পুলিশ, ফিশারি, গ্যামলিং, এগুলো সব কিন্তু স্টেট লিস্টে আছে, মানে এগুলো স্টেট গভর্নমেন্ট দেখে, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের হাত নেই। তো এরকম সাবজেক্ট ভাগ করা আছে যে কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে, কিছু স্টেট গভর্নমেন্ট দেখে, এবং কিছু সাবজেক্ট আছে যেগুলো সেন্ট্রাল এবং স্টেট দুটো গভর্নমেন্ট মিলে কিন্তু দেখে, সেটাকে বলে কনকারেন্ট লিস্ট। তো সেটাতে আছে তোমার এখন বর্তমানে 52টা তোমার সাবজেক্ট আছে, আগে ছিল 47টা, বেড়ে হয়েছে 52টা। তো এই 52টা কনকারেন্ট লিস্টের মধ্যে একটা যেমন তোমার ম্যারেজ অ্যান্ড ডিভোর্স, এটা কিন্তু কনকারেন্ট লিস্টে আছে, যেটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট মিলে দেখে। অনুরূপভাবে এই যে কনকারেন্ট লিস্টে বা যুগ্ম তালিকাতে কিন্তু এই ধর্ষণ এবং গণধর্ষণ নিয়ে কিন্তু রাজ্য সরকারকে তোমার অধিকার দেওয়া হয়েছে, মানে বলা আছে এটা যে
ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নাম্বার 1-এ ফৌজদারি আইনে এটা উল্লেখ আছে যে রাজ্য সরকার চাইলে কিন্তু আইন নিয়ে আসতে পারে। সুতরাং তোমরা বুঝতে পারলে কনসেপ্টটা। এখন কথা হচ্ছে এই যে নতুন বিল যে পেশ হলো, এই বিলে মূলত 3টে তাৎপর্য আছে। প্রথমত হচ্ছে বর্ধিত শাস্তি। দেখো আগে তো সেন্ট্রাল গভর্নমেন্টের এই ধর্ষণ এবং গণধর্ষণ নিয়ে তো আইন আছে, সেই আইনটাকেই রেকটিফাই মানে অ্যামেন্ডমেন্ট, বাংলাতে এটা বলা হচ্ছে তোমার সংস্কার, অ্যামেন্ডমেন্ট সংস্কার করে মডিফাই করে যে রাজ্য সরকার যে নতুন বিল নিয়ে আসতে চলেছে, তো সেই বিলে যে কী তোমার চেঞ্জ হবে সেগুলো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তো এই যে সংস্কার করা হবে, এই যে বিল সংশোধন করা হবে, সেটা কিন্তু এই বিলে মূলত 3টে তাৎপর্য আছে। তো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বর্ধিত শাস্তিটা বাড়াতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার খুব তাড়াতাড়ি তদন্ত করতে হবে। তারপর তোমার হচ্ছে খুব দ্রুত ন্যায় বিচার দিতে হবে। এগুলো 3টে তাৎপর্য আছে। এখন কথা হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতা এবং পস্কো আইনে এসব ক্ষেত্রে শাস্তির কথা বলা হয়েছে, তা এই আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। মানে ভারতীয় ন্যায় সংহিতা এবং পস্কো আইনে ধর্ষণ এবং গণধর্ষণ নিয়ে যে আইন আছে, যে সেই আইনে যে শাস্তির কথা বলা হয়েছে, সেটাকে উল্লেখযোগ্যভাবে যে নতুন বিল পেশ করা হয়েছে, সেখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে কী করা হয়েছে, তোমার বাড়ানো হয়েছে, উল্লেখযোগ্যভাবে শাস্তিটা বৃদ্ধি করা হয়েছে। এখন এই যে চেঞ্জ করা হয়েছে সেগুলো কী একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। দেখো প্রথম বলা হচ্ছে যে ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে, মানে ধর্ষণ এবং গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় যে শাস্তির কথা বলা হয়েছে, সেই শাস্তিটা কি? এটা বলা হয়েছে যে 10 থেকে 20 বছর কারাদণ্ড হবে এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন কারাদণ্ড হবে। তাহলে প্রথম পয়েন্ট কী দাঁড়ালো, যে ভারতীয় তোমার ন্যায় সংহিতায় ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে যে শাস্তির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে 10 থেকে 20 বছর কারাদণ্ড হবে, মানে জেল হবে, এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন জেল হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। এটা হচ্ছে ধর্ষণ ও গণধর্ষণের রায়। ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে, সেখানে কিন্তু এই শাস্তিটা বলা হয়েছে যে কেউ যদি ধর্ষণ ও গণধর্ষণের করে থাকে, তার তোমার সাজা কি হবে, 10 থেকে 20 বছর কারাদণ্ড মানে জেল হবে, এবং ক্ষেত্রে বিশেষত যাবজ্জীবন অথবা যাবজ্জীবন জেল হবে বা কারাদণ্ড হবে। এই হলো তোমার প্রথম পয়েন্ট। এই পয়েন্টটাকে চেঞ্জ করে স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার যে বিল পেশ করে, সেটা কি বলা হচ্ছে যে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হবে এবং গুরুতর ক্ষেত্রে তার প্রাণদণ্ড দেওয়া হতে পারে। তার প্রথম পয়েন্টটা একটু বলে দিই যে ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণ এবং গণধর্ষণের ক্ষেত্রে যে শাস্তির কথা বলা হয়েছে, সেখানে শাস্তি বলা হচ্ছে 10 থেকে 20 বছর পর্যন্ত কারাদণ্ড হবে এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন কারাদণ্ড হবে। এইটাকেই রাজ্য সরকার চেঞ্জ করে কি করেছে, আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং গুরুতর ক্ষেত্রে কী হবে, প্রাণদণ্ড হতে পারে। এই গেল প্রথম। আশা রাখছি বুঝতে পেরেছ। দ্বিতীয় কী বলছে দেখো, ধর্ষণ বা গণধর্ষণের নির্যাতিতার মৃত্যু হলে বা সম্পূর্ণভাবে যদি কোমায় চলে যায়, তাহলে ভারতীয় ন্যায় সংহিতায় এর শাস্তি বলা হয়েছে 20 বছর সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন কারাদণ্ড। ধর্ষণ বা গণধর্ষণে নির্যাতিতার মৃত্যু যদি হয় বা দেখা গেল সে তোমার সম্পূর্ণভাবে কোমায় চলে গেছে, তাহলে ভারতীয় ন্যায় সংহিতার আইনে যে শাস্তির কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কি 20 বছর সশ্রম কারাদণ্ড হবে এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন কারাদণ্ড হবে, যাবজ্জীবন জেল হবে। এটা ভারতীয় ন্যায় সংহিতায় তোমার আইনে তোমার শাস্তির কথা বলা হয়েছে। এইটাকেই রাজ্য সরকার রেকটিফাই করে কি বিল পেশ করেছে, যে প্রাণদণ্ড ও জরিমানা হবে। আরেকবার আমি একটু রিপিট করছি। তো ধর্ষণ বা গণধর্ষণে নির্যাতিতার মৃত্যু হলে বা সম্পূর্ণভাবে কোমায় চলে গেলে ভারতীয় ন্যায় সংহিতার যে তোমায় শাস্তির কথা বলা হয়, সেটা হচ্ছে যে 20 বছর সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন কারাদণ্ড হবে। রাজ্য সরকার সেটাকে রেকটিফাই করে কি করেছে, প্রাণদণ্ড ও জরিমানা। দুটো পয়েন্ট বুঝে গেলে।
নম্বর পয়েন্ট ভালো করে শোনো। আমরা দেখি অনেক ক্ষেত্রে যে অ্যাসিডে আক্রমণ হয়, অনেক তোমার মহিলা অ্যাসিডে আক্রান্ত হয়। তো অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় যে শাস্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার 10 বছরের সশ্রম কারাদণ্ড, ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাইন হবে। তো যারা অ্যাসিড আক্রমণে তোমার আক্রান্ত হয়, তো যারা অ্যাসিড আক্রমণ করে আর কি, তো সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় যে শাস্তির কথা বলা হয়েছে তাদের কি হবে, ওই আক্রমণকারীদের 10 বছরের সশ্রম কারাদণ্ড হবে এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন কারাদণ্ড হবে এবং ফাইনও হতে পারে, এটা বলা আছে। এইটাকে রেকটিফাই করে তোমার অ্যামেন্ডমেন্ট করে রাজ্য সরকার যে বিল নিয়ে আসতে চলে সেটা বলা হচ্ছে কি, যে আমৃত্যু কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ড। তাহলে কি বুঝলে 3 নম্বর পয়েন্টটা, যে অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় যে শাস্তির কথা বলা হয়েছে তাতে বলা হচ্ছে যে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন কারাদণ্ড ফাইন হবে। এইটাকে অ্যামেন্ডমেন্ট করে রাজ্য সরকার যে বিল পেশ করেছে তাতে কি করা হচ্ছে, যে আমৃত্যু কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ড হতে পারে। 3টে পয়েন্ট আশা রাখছি তোমরা ভালো করে বিল সম্পর্কে বুঝে গেলে, যে ধর্ষণ বা গণধর্ষণের ক্ষেত্রে কি অ্যামেন্ডমেন্ট করে রাজ্য সরকার বিল নিয়ে আসতে চলেছে এবং অ্যাসিডে আক্রান্ত হলে অ্যাসিড আক্রমণকারীদের জন্য কি বিল তোমার নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার, সেটা তোমরা বুঝে গেলে। এবার দেখো, রাজ্য সরকার আরও কিছু স্টেপ নিয়েছে, যে দ্রুত তদন্ত করবার জন্য অপরাজিতা টাস্ক ফোর্স নামে এই আইন পাশ হয়ে গেলেই একটি বিশেষ পুলিশ বাহিনী গঠন করা হবে। তাহলে দ্রুত তদন্ত করবার জন্য অপরাজিতা টাস্ক ফোর্স নামে একটা তোমার টাস্ক ফোর্স গঠন করা হবে এবং এই আইনটা যদি পাশ হয়ে যায় তাহলে একটি বিশেষ পুলিশ বাহিনী গঠন করা হবে। এই ধরনের অপরাধের জন্য দ্রুততম তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে 21 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে। খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড় জোর ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত তদন্তের সময় বাড়ানো যেতে পারে। এটা রাজ্য সরকার এরকম স্টেপ নিতে চলেছে। শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংঘটিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে 7 দিনের মধ্যে। দ্রুততম বিচারের স্বার্থে বিশেষ আদালত তৈরি হচ্ছে। চার্জশিট জমা দেওয়ার 30 দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। তো রাজ্য সরকার এই স্টেপগুলো নেবে এবং এগুলো আমার বলা হচ্ছে যে এইগুলো রাজ্য সরকার নিতে চলেছে। রাত্রে কেউ ডিউটি করলে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য রাত্রি সাথী চালু করা হয়েছে। তো এই যে ধর্ষণ এবং গণধর্ষণের উপরে রাজ্য সরকার যে বিল পেশ করেছে এই এবং অ্যাসিড আক্রান্তের ক্ষেত্রে, তো এই বিল বিধানসভায় পাস হয়ে গেলে সেটা তোমার গভর্নরের কাছে যাবে, রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপালের কাছে সেখান থেকে সাইন হয়ে গেলে সেটা যাবে তোমার প্রেসিডেন্টের কাছে, মানে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছ থেকে সাইন যখন হয়ে যাবে তখন সেটা আইনে পরিণত হয়ে যাবে, মানে অ্যাক্টে পরিণত হয়ে যাবে। লাস্ট আমি একটু বলে দিই যে বিল আর অ্যাক্টের মধ্যে একটু ডিফারেন্স আছে, এটা কিন্তু কোশ্চেন আসে যে বিল, এই যে বিলটা তোমার পেশ করা হলো এটা কিন্তু আইন এখনও পরিণত হয়নি। যতক্ষণ পর্যন্ত আইনে পরিণত না হবে ততক্ষণ কিন্তু সেটা কিন্তু কার্যকরী হবে না। তো এই বিলটা বিধানসভায় ডেফিনেটলি পাস হয়ে যাবে, কারণ তোমার বিধানসভায় যেহেতু রানিং গভর্নমেন্টের বর্তমান সরকারের তোমার এমএলএ সিট বেশি, সুতরাং বিধানসভায় তোমার বিলটা পাস হয়ে গেলে গভর্নরের কাছে যাবে এবং রাজ্যপাল সেটা সাইন করে দিলেই রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির কাছ থেকে সাইন হয়ে গেলে তবেই সেটাকে অ্যাক্টে পরিণত হবে, মানে আইনে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু কার্যকরী হয়ে যাবে। তো এখন বিল পেশ হলো, বিল থেকে সেটা আইনে পরিণত হতে গেলে কিছুটা স্টেপ আছে, সেটা যদি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, ফাইনালি তোমার রাষ্ট্রপতি সাইন করে দেয় তাহলে সেটা কিন্তু অ্যাক্টে পরিণত হয়ে যাবে, তখন থেকে কিন্তু কার্যকরী হয়ে যাবে আর তখন থেকে লাগু হয়ে যাবে। এখন কিন্তু লাগু হয়নি। তো বিল আর অ্যাক্টের ভিতরে এই একটু ডিফারেন্স আছে। অ্যাক্টে পরিণত হলে কিন্তু সেটা আইনে পরিণত হয়ে গেলে কার্যকরী হবে, আর তার আগে তোমার কার্যকরী হয় না, এটা বিলে আছে। তো এই ছিল তোমার কারেন্ট ইস্যু, মানে কারেন্ট রিলেটেড টপিক। পশ্চিমবঙ্গ সরকার যে আজকে বিধানসভা বিল পেশ করেছে ধর্ষণ এবং গণধর্ষণের উপরে, তার উপর আমি তোমাদের ডিটেল বোঝানোর চেষ্টা করলাম। আশা রাখছি তোমরা ভালো করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট সেকশনে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আর সবাই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।